প্যানেল করছি প্রায় 14 বছরের ওপর হয়ে গেল, কিন্তু আমার অন্যান্য দিনের মতো যেভাবে আমরা শুরু করি অনুষ্ঠান, আমার এত ভাষাগতভাবে অসহায় কখনো মনে হয়নি। আজকে প্রথম এরকম মনে হচ্ছে যে ঠিক কোন ভাষা দিয়ে কিভাবে ব্যাখ্যা করলে আজকের দিনে দাঁড়িয়ে বর্তমানে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নামক দলটিকে ব্যাখ্যা করা যায়। আমার আরও বেশি অসহায় মনে হচ্ছে যে ঠিক কোন ভাষা দিয়ে ব্যাখ্যা করলে বা কিভাবে বললে শুরু করলে অনুষ্ঠান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমান অবস্থা ব্যাখ্যা করা যায়। গত মাসের 4 তারিখে ভোটের ফলাফল, মানুষের রায় সামনে আসে, আর তারপর আজকে এই মাসের 10 তারিখ, অর্থাৎ আমি যদি হিসাব করি তাহলে মাত্র 1 মাস 5 দিন মতো বা 1 মাস 6 দিন মতো পেরিয়েছে। যে দলটি 2050 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা প্রায় করে ফেলেছিল, প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা ভোলেননি আশা করি কুণাল ঘোষের সেই বক্তব্য, যারা মোটামুটিভাবে খবর রাখেন বা খবরের জগতে থাকেন, যে প্রথম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন আরও 10 বছর এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় অনন্তকালের জন্য, অর্থাৎ সেই সময়টা হবে ইনফিনিটি, অর্থাৎ অনন্তকালের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন পারছেন তার উত্তরসূরি না আসছে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করবেন। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়াটা শুধুমাত্র সময় নয়, মানে সময়ের অপেক্ষা বললেও অনেক কম বলা হয়। 23 তারিখ আপনাদের মনে থাকবে যে গত 23শে এপ্রিল ভোটের যেদিন প্রথম ভোট হলো, প্রথম দফার ভোট হলো, সেদিনই তো তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, দলের চেয়ারপারসন বলেই ফেলেছিলেন যে প্রথম দফাতেই যা ভোট হয়েছে তাতে আমাদের ম্যাজিক ফিগার প্রায় আমরা ক্রস করে গিয়েছি, ম্যাজিক ফিগার আমাদের প্রায় অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু তারপর 29 তারিখ জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী, 4 তারিখ সম্পূর্ণ আশাবাদী, আমার মনে আছে 3 তারিখ আমারই প্যানেল ছিল, সম্পূর্ণভাবে আশাবাদী তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। কিন্তু 4 তারিখে বেলা 12টার পর থেকে ছবি বদল হতে শুরু করে। দেখুন, আমার আজও মনে আছে যে প্রথম প্যানেল 4 তারিখ আমি শুরু করেছিলাম এখানে সকাল 8টা থেকে 10টা অবধি ওই প্যানেলে তৃণমূলের নেতারা সম্পূর্ণভাবে আশাবাদী ছিলেন যে তারা জিতবেন। অর্থাৎ দেখুন, সময় কথা বলে, যে কথাটা আছে না, একটা প্রবাদ প্রবচন যে সময় বলে দেবে আপনাকে, আজ সময় বলছে কিন্তু আমি আমার বাকরুদ্ধ হয়ে গেছি। কিভাবে ব্যাখ্যা করব এটা, সেই ভাষা আমার কাছে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থা এখন, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তৃণমূল না তৃণমূল কংগ্রেস কার সঙ্গে রয়েছে এটা বোঝার কোনো রকম মানে জায়গা নেই। পাশাপাশি আরেকটা যে জায়গা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ, এটাও একটা বিরাট মানে বলা যেতে পারে একটা কালো মেঘের আড়ালে এখন এই মুহূর্তে রয়েছে। আসুন একটা বিরতি নিয়ে আবারও ফিরবো। জাতির উদ্দেশ্যে দেশের প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, শোনাবো, কিন্তু অবশ্যই আমরা ছেড়ে বেরিয়ে এসছেন বা তৃণমূল কংগ্রেসকে ছেড়ে বেরিয়ে এসছেন এরকমটা কিন্তু নয়। এখনও পর্যন্ত বিধানসভার যে মানে জয়ের জায়গাটা যদি আপনি দেখেন, 80 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন 293টি আসনের মধ্যে 80 জন। কিন্তু দেখুন, এটাই হচ্ছে পরিহাস, এটাই হয়তো বা বলে ভাগ্য, আমি জানি না, যে এই দলের চেয়ারম্যান এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশ থেকে প্রায় এখনও পর্যন্ত 60 জনের ওপর বিধায়ক তারা আলাদা করে একটা ব্লক তৈরি করেছেন। যে নির্বাচন হওয়ার কথা 29 সালে লোকসভা নির্বাচন, সেই লোকসভাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের 28 জন সাংসদের থেকে এখন একটু আগে পাওয়া খবর পর্যন্ত প্রায় 23 জন সাংসদ তারা বিদ্রোহী হয়েছেন। অর্থাৎ তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ দলের যিনি স্রষ্টা এবং দলের যিনি সেনাপতি বুঝতে পারছেন, সেনাপতি, সাহসী সেনাপতির পাশে কেউ থাকতে চাইছেন না। লাস্ট পাওয়া আপডেট পর্যন্ত 23 জন সাংসদ তারা বিদ্রোহী হয়েছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত যে মূল তৃণমূল কংগ্রেস, আমি এটাকে কি বলবো জানি না, আমি বলছি না, মাঝে মধ্যে ভাষা হারিয়ে ফেলছি, কোনটা আসল তৃণমূল, কোনটা পুরনো, কোনটা নতুন, কোনটা মমতাপন্থী, কে কাকলিপন্থী, এটা আমার পক্ষে ওইভাবে এখনই ব্যাখ্যা করা সম্ভব নয়, হয়তো পরে ঠিক হবে এগুলো আস্তে আস্তে। তো তার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গুটি কতক সাংসদ রয়েছেন। এবার প্রশ্ন আসছে যে এর মধ্যেই কিন্তু INDIA অর্থাৎ ইন্ডি জোটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে মিটিং হয়েছে। এই মিটিংয়ের পর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৃণমূল কংগ্রেসে থাকবেন তো?
আজ একজন বাম তরুণ তুর্কির বক্তব্য শুনছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে উৎখাত করবার ডাক সমস্ত রাজনৈতিক দল দিয়েছিলেন, কিন্তু কোনো রাজনৈতিক দলের মানসিক বা তাদের দলীয় যে ভাষণ বা তাদের বক্তব্য, তাদের বিরোধিতায় কখনোই এটা আসেনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল থেকে উৎখাত করব। কেউ বলেননি। আমরা একের পর এক প্যানেল করেছি, কেউ বলেননি। নবান্ন থেকে নামিয়ে আনবেন বলেছেন, মুখ্যমন্ত্রী চেয়ার থেকে সরিয়ে আনবেন বলেছেন। তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো উৎখাত হতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন কি পরবর্তীকালে? বা যারা মমতাপন্থী সাংসদ রয়েছেন এখনো পর্যন্ত গুটি কতক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধরুন বা মহুয়া মৈত্র ধরুন, এদের নিয়ে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, তারা কি করবেন এবার? এরপরে কাদের সঙ্গে যেতে পারেন? ইন্ডি জোটের বৈঠকের পরে এরকমটা গুঞ্জন রাজনৈতিক অলিন্দে কংগ্রেসের সঙ্গে, অর্থাৎ যে কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় 98-99 সালে বেরিয়ে এসেছিলেন, সেই কংগ্রেসেই কি শেষমেশ কি করবেন? যুক্ত হবেন বলবো, নাকি বিলীন হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা আমার পক্ষেও বলা সম্ভব না। তার জন্য বর্ষিয়ান সুবক্তা, অত্যন্ত সুবক্তা চন্দন ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজ্য কংগ্রেস কিভাবে বিষয়টাকে দেখবে, এটাও একটা বড় বিষয়। যে দলকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য বর্তমান কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার একলা চলনীতি নিয়েছিলেন, এবার সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ঢুকতে পারেন, এরকম একটা সম্ভাবনা কি হতে পারে, এই নিয়ে আমরা আলোচনা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি আছে, কারণ এখনও তিনি কিন্তু দিল্লি থেকে ফেরেননি। দিল্লি থেকে ফিরলে হতে পারে এয়ারপোর্টের গেটে বিরোধীরা একটা সম্বর্ধনা তাকে দিতে পারেন, সেটা আমি জানি না কিভাবে হবে, ডিম টিম ছুটতে পারেন হয়তো। আবার পাশাপাশি সিআইডিও দাঁড়িয়ে রয়েছে তাকে গ্রেপ্তার করবে বলে, এরকমটাই শোনা যাচ্ছে। এখন অভিষেক কি এয়ারপোর্টের গেট থেকে বেরোনোর সাহস করবেন? যদিও তিনি এয়ারপোর্টে এসে পৌঁছবেন, হয়তো ফার্দার ফ্লাইটে আবার তাকে অন্য কোথাও চলে যেতে হবে। আপনারা বলবেন না যে উনি ওই বিনয় শর্মা না কার মতো ভানাটুর চলে যাবেন, তা নয়, দেশেরই মধ্যে হয়তো থাকবেন। কি হতে চলেছে ভবিষ্যৎ, আসুন এটা জানবো, আপনাদেরকেও জানাবো, বক্তাদের বক্তব্য শুনবো। একটা ছোট হবে চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। চন্দনদাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র। দীপঙ্কর দাকে স্বাগত জানাই। উপাসনা চৌধুরী আমার সঙ্গে রয়েছেন অনলাইনে আমাদের সঙ্গে। উপাসনাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। চন্দনদা, এই যে ইন্ডি জোটের যে বৈঠক হলো, এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে নেওয়া নিয়ে দলের হাইকমান্ড তারা কতটা বদ্ধপরিকর? আমি তো শুনছি নাকি সর্বভারতীয় সহ সভাপতি এরকম কোনো একটা পদ দেওয়া হতে পারে, হয়তো সর্বভারতীয় সহসভাপতি পদ মমতাকে দেওয়া হতে পারে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আপনারা কিভাবে মেনে নেবেন? আপনারা তো রাজ্য কংগ্রেসের মানে জায়গাটাও নিশ্চিতভাবে মাথায় রাখবেন এই বিষয়ে। কি হতে চলেছে আসলে? দেখো, কি হতে চলেছে এটা দুভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন কি হতে চলেছে, আর এক কংগ্রেস সার্বিকভাবে কি ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। আজকের অনুষ্ঠানের আমাদের আলোচনার বিষয়বস্তু জাতীয় কংগ্রেস, তার ভূমিকা সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে নয়। আসল ভূমিকা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন। আর তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন মানে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের আধিপত্য যেটা একটি জায়গাতেই, সেখানেই বিপন্ন। সুতরাং তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় অস্তিত্ব বিপন্ন মানেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সার্বিক অস্তিত্ব বিপন্ন। এখন আমার প্রশ্নটা অন্য জায়গায়। তুমি যে প্রসঙ্গটা এই মুহূর্তে তুললে, সূত্রের খবর সর্বভারতীয় সহসভাপতি হতে পারেন, কংগ্রেসের সাথে মার্চ করে যেতে পারেন, এই যদি সূত্রের খবর হয়ে থাকে, অসত্য নাও হতে পারে, খুব স্বাভাবিকভাবে বলি। ঘটনাচক্রে এটা প্রমাণ হচ্ছে যে এমন একটি পদ, যে পদটি কংগ্রেস কনস্টিটিউশনে কিন্তু স্বীকৃত নয়। অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, অনেকেই জানেন বা অনেকেই জানেন না, ভাইস প্রেসিডেন্ট কংগ্রেস স্ট্রাকচারে স্বীকৃত নয়। কংগ্রেসের এটা আমরা একটা অনারারি পোস্ট বলি। ইনফ্যাক্ট এটা শুরু হয় 1985-86 অর্জুন সিংকে দিয়ে সর্বভারতীয় সহসভাপতির পদ। আচ্ছা, পরে জিতেন্দ্র প্রসাদও আসেন, সিনিয়র জিতেন্দ্র প্রসাদও। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা বলতে পারি যে যদি কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী কংগ্রেসের কাছে সাহায্য চান বা সারেন্ডার করেন, ইন আ সেন্স, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব বিপন্নের কারণে এটা প্রমাণিত সত্য, কংগ্রেসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আত্মসমর্পণ করতে হচ্ছে।
এখন প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবাংলার কংগ্রেস আলাদাভাবে কিছু দেখছে কিনা তা নয়, ভারতবর্ষের কংগ্রেস কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কখনো দলের সাথে মার্চ করতে বলেন, তাহলে এই প্রশ্নটা একই জায়গাতে থাকবে যে পশ্চিমবাংলায় কংগ্রেস ভেঙে 28 বছর আগে, অর্থাৎ 336 মাস আগে যে দলটি তৈরি হয়েছিল, আজকে 335 মাসের পরে, অর্থাৎ এই 35-36 এই এক মাসের মধ্যে দলের অবস্থা কোথায়, অর্থাৎ দলের অস্তিত্ব কোথায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা বাংলার পক্ষ থেকে যে প্রসঙ্গগুলো বিশেষভাবে বলতে চাই, 15 বছর পশ্চিমবাংলার শাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দীর্ঘ সময় বলে এসেছি, পশ্চিমবাংলায় যে দুর্নীতি, স্বজন পোষণ বা বিভিন্ন ক্ষেত্রে অনৈতিকতাগুলো ঘটেছে এবং তার সাথে বেকারিত্ব, বেকারদের বঞ্চিত করা ইত্যাদি যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের অবস্থান সেখান থেকে সরছে না কোনো অবস্থাতে। তার কারণ এটা একটা ঐতিহাসিক দলিল। ঠিক তেমনভাবে আমরা এই কথাটাও বলতে পারি যে আজকে পশ্চিমবাংলার যে অবস্থান কংগ্রেসের পক্ষ থেকে, তাতে একটা জিনিস আমরা বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেসের একটা বড় ব্যাপক একটা সংখ্যক বেরিয়ে গেছে, যারা পরিষদীয় এবং যারা সংসদীয় দলে আছেন। এখন প্রশ্নটা আরও গুরুতর, সেটা হচ্ছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কংগ্রেসের সাথে মাঠ করার, ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই তথাকথিত তার সিম্বলে, তার মুখোবয়বকে ব্যবহার করে যারা জিতে এসছেন, তারা কিন্তু কোনো নির্দিষ্ট দল বা এজেন্সি বা সরকারের প্রচ্ছন্ন মদতে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে স্প্লিট করেছেন। যদি এই প্রসঙ্গে আসি, 80টা বিধায়ক, যেখানে 77টা বিধায়ক নিয়ে গত 21-এ নির্বাচনে বিজেপি ছিলেন প্রধান বিরোধী দল, ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 80 জন বিধায়ক তো 3টে বেশি। তথাপি এটা ভাঙলো কেন, এটা একটা বড় প্রশ্ন। এবং কারা ভাঙলো, কেন ভাঙলো, সেটা আরেকটি প্রশ্ন। সবথেকে বৃহত্তর প্রশ্ন হচ্ছে অপোজিশন নিজেরা তো জিতে এসছেন। আমি বিশেষভাবে তোমাকে এই প্রসঙ্গে বলি, এখানে মূল কারণ নিহিত আছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সারেন্ডার করতে হয়েছে বা হচ্ছে, অ্যাটলিস্ট আপিল স্তরে। আমি এখনও স্বীকৃত খবর তোমাকে দিতে পারবো না, কিন্তু ঘটনাচক্রে যখন মধ্যপ্রদেশে কংগ্রেসকে ভাঙা হয়, তখন ছিল পাওয়ার টুয়ার্ডস গেম, কীভাবে পাওয়ারের দিকে এগোনো যায়। তখন ক্ষমতায় ছিলেন না এই বিজেপি বা তার দোসররা। ঠিক তেমনভাবে উদ্ধব ঠাকরের শিবসেনাকে ভাঙা হয় ঠিক একই কারণে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানে 208টি সিট যারা ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে এসছেন, তাদের অপোজিশন স্পেস অকুপাই করবার দরকার ছিল না, কিন্তু সেটা হয়েছে। আর সেটা আরও প্রাঞ্জলভাবে প্রমাণ হয়েছে যখন সংসদীয় দল ভেঙে বলা হলো আমরা কিন্তু এনডিএর স্নেহে বা এনডিএর লালন পালনে থাকতে চাই। ওদের থেকে বলা হলো মোদিজির নির্দেশ মেনে চলতে হবে। প্রশ্নটা এখানে কিচ্ছু বলার নেই, কারোরও কিছু বলার নেই, তার কারণ এনডিএতে যেতে পারে। কিন্তু বোঝা গেল যে তৃণমূল কংগ্রেসের আদপে যে চোরাবালির মধ্যে লুকিয়ে থাকা এই এতজন সদস্য, যারা এতদিন পর্যন্ত সারা বাংলাতে একটা মাইটিনেস প্রমাণ করবার চেষ্টা করেছেন, তারা কতটা ব্যাকবোনলেস, শিরদাঁড়াহীন, সেটা প্রমাণ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে সারেন্ডার করতে হয়েছে। পুরো নাম্বার তার কাছে নেই। কংগ্রেস তার স্বকীয় ভূমিকাতে খুব স্বাভাবিক অর্থে সেইভাবে অ্যাকোমোডেট বহু মানুষকেই এর আগে করেছেন, এখন হয়তো করবেন, আমি জানি না। কিন্তু একটা কথা বারবার আমি বলে দিতে পারি, এই দুর্দিনে যারা কংগ্রেসের সাথে থেকে প্রান্তিকভাবে কংগ্রেসকে সমর্থন করেছেন, কংগ্রেস কর্মী হিসেবে কাজ করেছেন, তৃণমূলের কংগ্রেসের বিভিন্ন কর্মীর দ্বারা আক্রান্ত হয়েছেন, শোষিত হয়েছেন, তাদের সেন্টিমেন্ট প্রদেশ কংগ্রেস, তাদের সিনিয়র নেতারা বিভিন্নভাবে কনসাল্টেড হয়েছেন কেন্দ্রীয় আমাদের নেতৃত্বের সাথে, এবং একটা রেজলিউশন আছেই, বারবার বলতে পারি, কংগ্রেস তার নিজের কর্মী, তার নিজের শক্তি নিয়ে কে দলে এলো দ্যাট ইজ সেকেন্ডারি, তাদের প্রায়োরিটির বাইরে নেই। 15 বছরের দুঃশাসন, সেই প্রসঙ্গ থাকবে। সারদা নারদা নিয়ে আমরা কথা বলেছি, সারদা নারদার কেস আমরা করেছি, আমরা তার উত্তর পাইনি। দীর্ঘকালীন বিজেপি সরকার কেন্দ্রে থাকা সত্ত্বেও আজকে বোঝা যাচ্ছে স্প্লিট হয়ে কে কার দিকে আছে। এরকম একটি জায়গাতে কিন্তু আমি বারবার বলছি, এই ওনার্স কিন্তু নিতে হবে যারা এই দুর্ঘটনাগুলো ঘটিয়েছিলেন, এই দুঃসহ সরকার চালিয়েছিলেন,
তাদের কিন্তু এই ওনাস নিতে হবে এবং বাস্তব ক্ষেত্রে এই ওনাসটা নিতে হবে। একদম। আমি জানি না যে এটা অ্যাপিল স্তরে আছে বা কোন স্তরে আছে, যেটা চন্দনদা বললেন যে আমাকে অ্যাসিওর করা সম্ভব নয়, বাস্তবিকই তাই। কিন্তু যে রেজলিউশন এর কথা চন্দনদা বলছেন, যদি সেন্ট্রাল কংগ্রেস এই সিদ্ধান্তই নেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যুক্ত হবেন, তাহলে কিন্তু চন্দনদার এটা নিশ্চিতভাবে অস্বীকার করার কোনো জায়গা থাকলো না যে এই রাজ্যে যে কংগ্রেস কর্মীরা দিনের পর দিন আক্রান্ত হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ক্ষমতায় আসার পর যেভাবে কংগ্রেসের পার্টি অফিসগুলোকে বন্ধ করেছেন, কংগ্রেস দলটাকে টুকরো টুকরো করে ভেঙেছেন যাতে এই রাজ্যে কংগ্রেসের কোনো অস্তিত্ব না থাকে, তার জবাব কে দেবে? তাহলে তার উত্তরটা কি পাওয়া থাকলো? এটা চন্দনদার কাছে সেন্ট্রাল কমান্ডকে মাথায় রেখে রাজ্যের একজন কংগ্রেস নেতা প্রবক্তা হিসাবে খানিকটা যেন গিলতে হচ্ছে, চেষ্টা করতে হচ্ছে, গলার কাছে আটকে নেই তো? এটা সব থেকে বড় প্রশ্ন। কিন্তু চন্দনদা আরেকটা জায়গায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে যারা ক্ষমতায় আসলো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হেরেছেন, তার মুখের কি আর খুব গুরুত্ব ছিল? এটা একটা যেমন প্রশ্ন। অন্যদিকে আবার এটাও প্রশ্ন যে চন্দনদা বলছেন যে কার লালসায় 208টি আসন পাওয়া সত্ত্বেও বিধানসভায় কি করে অপোজিশনকে ভাঙালেন, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে সাংসদরা, বিধায়করা ক্ষমতার অলিন্দে থাকতে থাকতে এতটাই ক্ষমতা কেন্দ্রিক হয়ে গিয়েছিলেন, বিজেপি 77টি বিধায়ক নিয়ে বিরোধিতা করতে পারলেও এরা বিরোধী আসনে বসতেই নারাজ। এরা ক্ষমতার অলিন্দে থাকতে চায়, লিড করতে চায়। তাই বিজেপি চাক বা না যাক, তারা হয়তো নিজেরা উইলিংলি বলছেন আমরা এনডিএর সঙ্গে থাকবো, আমরা ক্ষমতার অলিন্দে থাকবো। কাকলি ঘোষ দস্তিদার বলছেন যে আমাকে আরজি করের ঘটনা নাড়া দিয়ে গেছে। কই, আরজি করের ঘটনার পরে তো তিনি সে কথা বলেননি। আজকে যারা দল ছেড়ে বেরিয়ে আসছেন তারা আজকে বেরোচ্ছেন। কই তৃণমূল কংগ্রেসের কেউ যেদিন 26,000 লোকের চাকরি গেল শিক্ষকের, সেদিন তো তারা দলের নৈতিকতার প্রশ্নে দল ছেড়ে বেরিয়ে আসেননি। আমার উপাসনার কাছে এই প্রশ্ন থাকবে। কিন্তু এই বিরতির পরে ফিরে এসে আমার দীপঙ্করদার কাছে প্রশ্ন যে সত্যি কি বিরোধী শূন্য করে দেওয়ার রাজনীতি এটাকে কিভাবে দেখছেন? পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্টে নামলেই অ্যারেস্ট হতে পারেন। যেভাবে চারিদিকে অ্যারেস্ট হওয়া আর ডিমবৃষ্টি হচ্ছে, এর মধ্যে কিন্তু কেউ যে সেফ করিডোরে রয়েছেন এরকমটা নয়। আচ্ছা, এটাও তো প্রশ্ন হতে পারে যে ডিমবৃষ্টি আর সেফ জোনে, মানে এই যে সেফ জোনে থাকবার জন্যই এরা এনডিএ মুখী হওয়ার চেষ্টা করছেন বা বিজেপি মুখী হওয়ার চেষ্টা করছেন, কনস্ট্রাকটিভ অপোজিশনের কথা বলছেন ঋতব্রতরা। সত্যি কি তাই? আসুন দীপঙ্করদার থেকে জানবো। আবার এই মুখগুলোই বিজেপিতে দেখা যাবে না তো পরবর্তী কোনো সময়? সব কিছু মিলে গুলে একাকার হয়ে যাবে না তো? আসুন একটা বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকবেন। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই সব চাষের সঠিক সুরক্ষা, ট্রাস্কো অর্গানিকে অগ্রণী। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। ব্যাটারি পাল্টানোর সমস্যা? কিনুন রিচার্জেবল হিয়ারিং এইড, ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। কন্ট্যাক্ট 9830074043। Education is hope. Education is power. Education is resilience. JIS School of Polytechnic, nurturing the seeds of strength, curiosity, and opportunity. JISSP, pave your path to success. হারপিক নাম তো শুনে থাকবেন, কিন্তু হারপিক ধরাই আমার টয়লেটের জন্য। কেন? কারণ ইন্ডিয়ান টয়লেটের জন্য ডিটারজেন্ট ফিনাইলই ঠিক। কনফিডেন্ট? একদম। ট্রাই হারপিক টোটাল ক্লিন। টয়লেটের কোনা কোনা 10 গুণ ভালোভাবে পরিষ্কার করে। বেশি লাগবে মা এইটুকু। এর নতুন থিকেস্ট এভার ফর্মুলা বেশিক্ষণ টেকে, করা দাগ ভিতর থেকে পরিষ্কার করে, টয়লেট চমকায়। ওয়াও, হারপিক টোটাল ক্লিন মানে 100% কনফিডেন্স। দ্যাটস আ বিগ ক্যাচ। পুল। বিরাট এটা ভেঙে যাবে। খালি স্ট্রং হলে এটা ভেঙে যেত। এটা স্ট্রং এর সাথে ফ্লেক্সিবলও। একদম শ্যাম স্টিলের মতো। শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার, যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল। আপদে বিপদে সময়ের সাথে বাড়ি থাকে যুগ যুগ অটুট। টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই সব চাষের সঠিক সুরক্ষা, ট্রাস্কো অর্গানিকে অগ্রণী। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। আমাদের এই রাজ্যের কংগ্রেস নেতারা কে কি বলছেন, চন্দনদা তার দৃষ্টিকোণ থেকে বলেছেন। আমি এই মুহূর্তে একদম জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদেরকে রাজ্য কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, প্রবীণ কংগ্রেস নেতা, বিধানসভার একটা সময়ের সদস্য আব্দুল মান্নান, তিনি কি বলছেন, এবং সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তিনি বা কি বলছেন, আসুন দেখাই আপনাদের।
এর উপর ভিত্তি করে কি মন্তব্য করবো? হোক তারপর তখন দেখা যাবে। মানবেন? হোক তার না, তবে আগে থেকে বলতে যাবো কেন? হোক তারপর দেখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এলে স্বাগত জানাবেন? আর সবটা হোক তারপর দেখা যাবে, আগে তো অনুমানের উপর ভিত্তি করে মন্তব্য করা যায় না। মানে অনেক তৃণমূল থেকে কংগ্রেসে অনেকে আসতে চাইছে, এটা কি ঠিক হচ্ছে? কংগ্রেসে এলে কংগ্রেসের পক্ষে কি সেটা লাভজনক হবে? দেখো, এই নর্দমার জল যদি পুকুরে পড়ে বা নদীতে, নর্দমার জল গঙ্গায় পড়ে গঙ্গার পবিত্র জলকে নষ্ট করে দিচ্ছে। রাজীব গান্ধীকে গঙ্গা স্ট্যান্ড প্ল্যান করে সেই জলকে পবিত্র করতে হচ্ছে। जो आरएसएस का विचारधारा और भाजपा का जो तानाशाही, इसका विरोध में हमारा नेता, देश का नेता जननायक राहुल गांधी का जो लगातार लड़ाई, कोई कॉम्प्रोमाइज कभी नहीं किया, कितना उनका ऊपर अत्याचार हुआ। हम लोग चाहता है राहुल गांधी ओनली द वॉइस। मुझे तो लगता है लेंगे, शायद ले सकते हैं, बाद में ले सकते हैं। हमारी तरफ से अगर कभी कुछ पूछा जाए तब मैं कहूंगा, लेकिन अभी जरा सा भी मुझे पता नहीं है। मैं सिर्फ और सिर्फ अंधेरे में ही हूं। आप लोगों की जुबानी से मैं सुन रहा हूं, मुझे अपने तरफ से इस बारे में कोई जानकारी नहीं है। टीएमसी के हालात कैसे लगते हैं आप? বেশ, দীপঙ্কর দা কিভাবে দেখবেন বিষয়টা? দেখুন, শুভ সন্ধ্যা সকলকে শুভেচ্ছা জানাই। মোদী সরকারের আজ 12 বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গবাসীর সাথে 12 বছর সমস্ত মানুষ। প্রথমে একটা বিষয় হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে মিশবে। 1998 সালে কংগ্রেসের তৎকালীন সভাপতি সীতারাম কৃষ্ণ মমতা ব্যানার্জিকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। 6 বছর হয়ে গেছে। আচ্ছা, আসছি দীপঙ্কর দা, আমি আসছি জাস্ট আপনার কাছে একটি যান্ত্রিক কারণের জন্য আপনাকে বিরত করতে হলে আমি জাস্ট একবার উপাসনার কাছে যাই। দলের নেতা কর্মীরা কে কী করছেন জানি না, তবে এটুক ঠিক যে উপাসনাকে আমি দেখতে পাচ্ছি বারবার করে সোশ্যাল মিডিয়াতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা উপাসনা চালিয়ে যাচ্ছেন। যদিও কালকে আমরা শুনছিলাম যে মালা রায় সংসদীয় নেতৃত্বে উনি দায়িত্বে থাকবেন, সংসদে মমতাপন্থী থাকবেন, কিন্তু আজকে আবার সেটা শুনতে পাচ্ছি যে না, উনি বিদ্রোহী দলে যাবেন। মানে একেবারে মানে জায়গাটা এতটাই পিচ্ছিল, কে কোথায় যাবেন বুঝতে পারছেন না। পাশাপাশি সায়নী ঘোষ, যার উপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আস্থা রেখেছিলেন, ওনাকে তো প্রেসিডেন্ট মানে যুব প্রেসিডেন্ট পদ থেকে সরাননি আমার যা মনে হয়। পরে যে কমিটি ভেঙে দেওয়ার পর আবার নতুন করে কমিটি হলো, সেই সায়নী ঘোষও কালকে রাত পর্যন্ত আমরা শুনলাম যে সায়নী ঘোষ মমতার পন্থীতেই থাকবেন, কিন্তু আজ আবার শুনতে পাচ্ছি না, পিছলে গেছেন। উপাসনা, এই যে পিচ্ছল রাস্তাটা তোমাদের কাছে কীরকম, যারা তোমরা মাটিতে নেমে মানে চেষ্টা করছো যে এই মুহূর্তেও ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে চেষ্টা করছো, এরপর যদি কংগ্রেসে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে কি হবে? মানে তোমরা কি তারপরে সোশ্যাল মিডিয়ায় লিখবে যে কংগ্রেসের হয়ে তোমরা বলা শুরু করবে তারপর থেকে? দেখুন, অনেক আচ্ছা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে আমাদেরও অবস্থা এরকম, একবার বিজেপি একবার তৃণমূল, এই করতে হচ্ছে। দীপঙ্কর দার কাছে আবার আছে। দীপঙ্কর দা, আপনার টপিকে। দেখুন, শুভ সন্ধ্যায় সকলকে মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাই। যে কথাটা বলা যে 1998 সালে তৎকালীন কংগ্রেসের সভাপতি সীতারাম কেশরী মমতা ব্যানার্জিকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। 6 বছর উঠে গেছে, মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে যেতে পারেন, কংগ্রেসে মিশে যেতে পারেন, কংগ্রেসের শাখা হয়ে থাকতে পারেন, কংগ্রেসের পদ নিতে পারেন, সেটা নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো আগ্রহ নেই। একটা বিষয়ে আগ্রহ আছে, এই চোর ফ্যাসা চিটিংবাজরা বাংলা থেকে মুক্ত হয়েছে। এই বাংলাকে শুদ্ধ করার জন্য যে সমস্ত মানুষরা, যে সমস্ত জনপ্রতিনিধিরা প্রকৃত বিরোধিতায় কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের যেখানেই থাকুক না কেন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য বিরোধিতা করুক, তাতে বিজেপির কিছু যায় আসে না। কিন্তু আমাদের একটা বিষয় থাকবে যে কংগ্রেসের যে সমস্ত কর্মীরা এই তৃণমূলের হার মানতে দ্বারা মৃত্যু হলো, স্বর্গীয় ফুলচাঁদ শেখের আত্মার শান্তি কি পাবে এই তৃণমূল কংগ্রেসে মিশে গেলে? যেভাবে মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধীকে জড়িয়ে ধরে মুখটা ভ্যাচকাচ্ছেন, মার্জনা করবেন, কারোর সম্পর্কে এরকম কথা বলতে চাইনি, কিন্তু ছবিতেই বোঝা যাচ্ছে ইচ্ছা আর অনিচ্ছার পার্থক্যটা।
ফলে স্বাভাবিকভাবে কংগ্রেসই তার দায়বদ্ধতা নেবে। না, চন্দনদাও কিন্তু বলছিলেন, যায় দাদা দীপঙ্কর দা, এই পদটা অনারারি পদ তিনি বলছিলেন, তার মানে ওই খানিকটা জোর জাবস্তি দলে ঢুকে পড়ার মতো একটা ব্যাপার। ছবিটা দেখলেই সবাই বুঝতে হবে, সেটাই আমি বলি। না, আমি ছবি দেখে বলছি, আমি পদ যেটা বললেন চন্দন। এবার চন্দনদা বলেছেন পদ নেই, সৃষ্টি হয়েছিল, আমি জানি না কংগ্রেসের সাম্মানিক পদ আর কি, সাম্মানিক পদে সাম্মানিক অনারিয়াম দিয়ে যদি যায় তাদের সাথে যাক, চোররা তাদের সাথে যাবেন, আমরা এখন সুবিধাই হবে বলতে যে তাদের সাথে মিশে গেছে। আমাদের তৃতীয় যে বিষয়, দ্বিতীয় পয়েন্টটা বলছিলাম যে ফুলচাঁদ শেখরা কি মেনে নিতে পারবে। তৃতীয় যে বিষয়টা, সত্যি দীর্ঘদিন ধরে আপনি ছোটবেলা থেকে, আমিও ছোটবেলা থেকে, যে রাজনীতি থাকুন আর আপনি সমাজবাদে থাকেন, একটা জিনিস দেখে সিপিএম এর আমল থেকে বামপন্থীরা বলে কেন্দ্র রাজ্য কেন্দ্র বঞ্চনা, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র বঞ্চনা, কেন্দ্র বঞ্চনা, কেন্দ্র বঞ্চনা। শুনিস, বিগত 15 বছরে আমরা সেটাই দেখলাম, কেন্দ্র বঞ্চনা, কেন্দ্র বঞ্চনা, কেন্দ্র বঞ্চনা। বাংলার মানুষ এই কেন্দ্র বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রের সাথে সহযোগিতা, সামঞ্জস্যতা বিধানের জন্য নতুন সরকারকে দিয়েছে। আপনি ভাবুন বাংলার মানুষ কি দোষ। না, আমি সব বুঝি, এইগুলো নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ও দীপঙ্কর দা, একটা মিনিট, মানুষের রায় নিয়ে আমাদের সন্দেহ নেই, কিন্তু যেভাবে বিরোধী ব্লক তৈরি হচ্ছে এবং তারা বলছেন আমরা সার্বিকভাবে বিজেপিকে বা এনডিএ কে সমর্থন করব, তাতে তো কংগ্রেসের যে বিরোধীতে এতদিন বিল পাস নিয়েছিল সেই রাস্তাটা আরো পরিষ্কার হয়ে গেল। তা সেখানে উনি আঙুল তুলবেন না আপনার দিকে? আমি আপনার কথাটাই চতুর্থ, আমার সেই পয়েন্টে, আমার তৃতীয় পয়েন্টে যেটা, যে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মাধ্যমে যদি রেলের 1 লক্ষ কোটি টাকা যদি 1 মাসের মধ্যে বাংলার জন্য আসতে পারে, তাহলে বাংলার জনগণ তার সুবিধা পাবে কেন, পাবে না কেন? আমুল প্লান্টের জন্য 6,500 কোটি টাকা যদি 1 মাসের মধ্যে বিনিয়োগের জন্য আমুল কোম্পানি আসতে পারে, বাংলার যুব সমাজ চাকরি পেতে পারে, কর্মসংস্থান হতে পারে, তাহলে এই বিরোধিতা, আমার কথা হচ্ছে গিয়ে বিরোধিতা করতে হবে, রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু সমন্বয়ের মাধ্যমে যদি বাংলার উন্নতি হয়, বন্ধা বাংলাকে যদি সচল করা যায়, বেকারত্বের বাংলা থেকে যদি সকারাত্মক বাংলাকে নিয়ে যাওয়া যায়, তাহলে করা হবে না। এবার আমি সংগঠন কেন হবে না সেই বিষয়ে তো কোনো সন্দেহ। চতুর্থ বিষয় হচ্ছে গিয়ে যে কংগ্রেস এই যে তৃণমূল না, কিন্তু সংসদীয় গণতন্ত্রে বিরোধীরা দুর্বল থেকে আরো দুর্বল হবে। আমরা বলেছি গঠনমূলক বিরোধিতা কেন, বিজেপি যদি কোনো অন্যায় করে, গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য বিরোধিতার দরকার, এবং সেই গণতন্ত্র ভারতবর্ষেই জরুরি, যে গণতন্ত্র শক্তিশালী হয়ে বিরোধিতা। আমাকে খারাপভাবে নেবেন না, এখন আপনাদের সরকার চলছে, আমি জানি না কি হবে এই তথ্য দিলে। দেখুন, কেন্দ্রে তো অ্যাকচুয়ালি ম্যাজিক ফিগার বিজেপির নেই, যেখানে দাঁড়িয়ে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার উপর ভরসা করে আপনাদের চলতে হচ্ছিল। এবং না, এনডিএ আছে ডেফিনেটলি, নির্বাচনে গেছিলাম এনডিএ করেই গেছিলাম, কিন্তু দাদা আমরা নির্বাচনে কি এনডিএ ভাবে গেছিলাম না আলাদা ভাবে গেছিলাম, জবাবটা দিন। না, সেটা ঠিক আছে, না, তাহলে আমরা জোট রাজনীতির পক্ষে, যে আমরা কেন্দ্রের জোট রাজনীতির পক্ষে, সাংসদ সংখ্যা বাড়াতে গেলে সরকার হয়েছে একবার বাদে, সববারই সরকার হয়েছে জোট রাজনীতি। একটু আপনি অধৈর্য হচ্ছেন কেন? আপনারা এখন শাসক, আপনাদের ধৈর্য ধরতে হবে। অধৈর্য নয়, আপনি কেনটাকে আমার জোট রাজনীতির বাইরে শাসক, আপনাকে ধৈর্য ধরতে হবে। শুনুন, যে সাংসদ সংখ্যা একটা বাড়াতে গেলে অপেক্ষা করতে হতো 29 সাল পর্যন্ত, হঠাৎ করেই 23 জন সাংসদ যদি বিজেপির দিকে চলে আসে কোনো পলিসিতে বা কোনো গেম প্ল্যানে, তাহলে সেটা তো বিজেপির অ্যাডভান্টেজ। সামনে একাধিক বিল রয়েছে, মনসুন সেশন সামনের মাসেই দাদা, অনেক বিল আছে। এক দেশ এক ভোট করতে হবে, কারণ ভারতবর্ষের নির্বাচনী ব্যয়। হ্যাঁ, আপনি বলুন যে এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি না। যারা মনে করে যদি এক দেশ এক ভোট হলে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি হবে, তারা যদি ব্লক করে বলে আমরা ইন্ডিয়ার সাথে আসবো, আমাদের কি অসুবিধা? বেশ, না, সেটাই আপনাদের কি অসুবিধা, আমি সেটাই বলছি। হ্যাঁ, বিজেপির কেন? আমি বলছি না যে এটা বিজেপি করেছে, কিন্তু তাতে বিজেপির অ্যাডভান্টেজ বা সুবিধা আছে। অবশ্যই কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সংসদীয় গণতন্ত্রের সংখ্যাটা মানের আছে, সংখ্যাটা একটা বড় সংখ্যা, অবশ্যই আমরা নিশ্চিতভাবে বড় সংখ্যা। এটা যদি সংখ্যার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নতি হয়, তাহলে তাতে আপত্তি কি আছে? তবে যা আপত্তি থাক না থাক, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অনেকে বলছেন না যে সর্বনাশ, ওনার কি দুর্ভাগা, উনি কি দুর্ভাগ্য ওনার, এই হচ্ছে সেই হচ্ছে, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য একদম তুঙ্গে। দেখুন, এই ভদ্র মহিলা বা এই মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলাটাই আমার মনে হয় শ্রেয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি কংগ্রেসের কাছে গিয়ে নিজের অস্তিত্ব টেকাতে পারেন, একটি সর্বভারতীয় দল তাকে সাপোর্ট করবে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির অলিন্দে টিকে থাকবেন, এটা একদম বাস্তব। আর না হলে যা তৃণমূলের অবস্থা, এতে কি হবে জানি না। আবার দেখুন, ঠিক 2007, 8, 9, 10 এই সালগুলো চিন্তা করুন, কি অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনে বিজেপির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেন।
দেখুন, দুটো রাজনৈতিক দল কোনো না কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ব্যাকআপ দিয়েছেন, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হতে পেরেছে। 2011 উনি সৌভাগ্যবান, কংগ্রেস আর তৃণমূলের জোট, উনি সৌভাগ্যবান। তখন তদানীন্তন বিজেপির প্রেসিডেন্ট, যাও এই সমস্ত পুরনোর কথা, মানে দলীয় প্রেসিডেন্ট, তিনি সিঙ্গুর আন্দোলনকে সমর্থন করেন এবং এই বাম জমানা পতনের ক্ষেত্রে কিন্তু বিজেপির একটা বড় ভূমিকা আছে, কারণ বিজেপি তখন নিজের সাংগঠনিক অবস্থা এই রাজ্যে ভালো ছিল না। আরে বিজেপির নেতারা বলে গেছেন, রাহুল সিনহা, আমি উল্লেখ করে দিচ্ছি নাম, দীপঙ্কর দা তো চিনবেন রাহুল সিনহাকে। রাহুল সিনহা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বড়বাজারে প্রার্থী দিতে পারতেন না, পোস্টার লাগাতে পারতেন না, আমরা লোক দিয়ে পোস্টার লাগাতাম, প্রার্থী দিতাম। তাহলে তাহলে সেটা হয়েছে, জোটে ছিল তো, ছিল এমনকি এমনি জোটেও ছিল। যাও সেই পুরোনো উপাসনাকে আমরা পেয়ে যাচ্ছি অনলাইনে। উপাসনের আগে আমরা যান্ত্রিক কারণের জন্য আমাকে বিচ্ছিন্ন করতে হয়েছিল। এবার আসছি, এই একটা অদ্ভুত দোলাচল, একটা অস্থির অবস্থা, সম্পূর্ণ অস্পষ্ট, যেখানে তোমরা একটা সময় 2050-60 পর্যন্ত ভিশন দেখে ফেলেছিলে যে এই পর্যন্ত তৃণমূল থাকবে, সেখানে হঠাৎ করে একটা কালো অন্ধকারে ঢেকে যাওয়া। আমি জানি না কোন ফগলাইট এই কুয়াশা দূর হবে। একটা ছোট্ট বিরতির পর উপাসনার কাছে যাব, কি ভাবছে দলের এই সমস্ত ইউথ জেনারেশন, যারা ইয়াং, তারা কি বলছেন তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ বা মমতা অভিষেককে নিয়ে। বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকুন। মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে পারেন এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, হয়তো কংগ্রেসও তাই চাইছে অন্য কোনোভাবে। কিন্তু এই কংগ্রেস সম্পর্কেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য উঠে আসছে আজকে মিডিয়ার কাছে, আগামীকাল সোশ্যাল মিডিয়ায় ঘুরবে সমস্ত জায়গায়। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন একবার আপনাদেরকে দেখাই। কংগ্রেস যতই হুসফাস করুক আর ফোসফাস করুক, বাংলায় আমাদের বিরুদ্ধে লড়াই করবে প্রত্যেকটা সিটে। আর অন্য জায়গায় কি করে আশা করে যে আমরা গিয়ে ওদের সাপোর্ট করে দিয়ে আসবো? আমরাও তো কংগ্রেস করতাম, ছেড়ে দিয়ে চলে এসেছিলাম কেন? বিকজ দে চিটেড আস, চিটেড দ্য পিপুল অলসো। সেই জন্য এবং পরপর 3টে গভর্নমেন্ট আমরা তৈরি করেছি। প্রথমটায় তো কংগ্রেসকে আমরা সাহায্য করেছিলাম তাদের আমাদের সাথে এসে কাজ করবার জন্য, তাও তারা মাঝপথে ছেড়ে দিয়ে চলে এসেছিল। হ্যাঁ, আমরা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম ইউপিএ। কেন ছেড়ে দিয়ে চলে এসেছিলাম? রোজ গ্যাসের দাম বাড়তো বলে। সিপিএম এর সবচেয়ে বড় শত্রু সেদিন আমাদের ছিল, যারা অটল বিহারী বাজপেয়ীদের সাথে হাত ধরেছিল। সেদিন কংগ্রেস আপনারা কি করে সিপিএমকে সাপোর্ট দিলেন? কিন্তু আজ পর্যন্ত, যেদিন থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন, কংগ্রেস কোনো লড়াই করেছেন? কংগ্রেসের ওপর নির্ভর করা যাবে না। কংগ্রেস কম্প্রোমাইজ করে, আমরা কম্প্রোমাইজ করি না। আসুন এবার আপনাদেরকে একটা পোস্টারের ছবি দেখাই, যেদিন ইন্ডি জোটের এই মিটিং হচ্ছে দিল্লির মাটিতে, সেদিনকার পোস্টারের ছবি আসুন দেখাই আপনাদেরকে। এবং আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীর ছবিটা হচ্ছে ছোট করে দেওয়া হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় করে দেওয়া হয়েছে। আসুন দেখুন, ইন্ডিয়া, देखो এই যে পোস্টারে अगर कांग्रेस गठबंधन INDIA ब्लॉक को नहीं चला सकती तो मैं उसे चला सकती हूँ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এই পোস্টার কে পোস্টার দিয়েছেন জানি না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বক্তব্য বলেছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য বলেছিলেন যখন ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল, এবং পরবর্তীকালে তিনি বলেছিলেন যে যদি কংগ্রেস না চালাতে পারে তাহলে আমাকে দায়িত্ব দিক, আমি চালিয়ে নেব। এবং জানেন তার নেতৃত্ব বারবার করে পরিবর্তন হয়েছে। আমি উপাসনার কাছে যাই। উপাসনা, এখন এই মুহূর্তে কি অবস্থান? দেখুন, অনেক সম্ভাবনাকে কেন্দ্র করে তার পরবর্তীতে তো আমরা ডিবেটটা করছি, এবং যখন এই বক্তব্যগুলো রাখছি, যখন এই দৃষ্টিগুলো আমাদের চোখের সামনে উঠে আসছে, না মানে তুমি তো এটা ভাববে, এটা তো নিশ্চিতভাবে বলবে যে তৃণমূল কংগ্রেসের অবস্থা কি, মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। না, এই বিষয়ে সন্দেহ বলতে গেলে একটা জিনিস আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠে আসছে, সেটা হচ্ছে যে অনেক উই পোকাতে হয়তো ভরে গেছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যারা এনডিএর সাথে ব্লক করে তার পরবর্তীতে যুক্ত হওয়ার চেষ্টা করছে, আমি একটু তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে আসবাবপত্রে বদল হলেও উই পোকার স্বভাবে কিন্তু বদল ঘটে না। তো সেখানে দাঁড়িয়ে যারা একটা বড় সংখ্যক লোকজনদেরকে এক জায়গা থেকে ভাঙিয়ে তার পরবর্তীতে অন্য জায়গায় নিয়ে খুব খুশি খুশি ভাবে আগামী দিনটা চালাবে মনে করছে, তাদেরকে একটু বুঝতে হবে যে তারা কিন্তু উই পোকাদেরকে নিজেদের রাজপ্রাসাদে জায়গা দিচ্ছে। আগামী দিনে কি হতে চলেছে সেই জিনিসটা আগামী দিনই বলবে,
কিন্তু তার আগে পর্যন্ত যখন আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি, আমরা স্পষ্টভাবে একটা জিনিস বুঝতে পারছি। আপনি সর্বপ্রথম একটা কথা বলছিলেন যে উপাসনারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই আছেন, কিন্তু এই পথটা বেশ স্লিপারি। কিন্তু সেখান থেকে আমি একটা কথা বলতে পারি, আমাদের ক্ষেত্রে যারা কর্মীরা রয়েছি, আমরা মমতাপন্থী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই রাজনীতিতে নেমেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেই পথ দেখাবেন সেইভাবেই আমরা এগিয়ে যাব। এবং একটা কর্মীর ক্ষেত্রে থেকে একটা কথা বলতে পারি, এই সব যারা স্বার্থলোভী এবং তার পরবর্তীতে শুধুমাত্র পাওয়ার দ্বারা অ্যাট্রাক্টেড, তাই জন্যই খুব স্বাভাবিকভাবে আবারও পাওয়ারের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। তো যারা পাওয়ার দ্বারা অ্যাট্রাক্টেড তাদেরকে আজকের দিনে